অনকোলজিস্ট ইম্পেরিয়াল এনএচএস হেলথ কেয়ার ট্রাস্ট। ডক্টর দিনা, আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বারগুলো আছে সেই নাম্বারে ফোন করে আমাদের সাথে অতিথির কাছে প্রশ্ন করতে পারেন ক্যান্সার রিলেটেড। তো আমরা কিছু আলোচনায় চলে যাই ক্যান্সার বিষয়ক। তো ডক্টর দিনা, আচ্ছা, আপনি আপনার যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স হিসেবে আপনি কি ক্যান্সার আসলে ডিল করেন? আপনি চিকিৎসার হিসেবে যে অনেক রকমের ক্যান্সার ভ্যারাইটিস আছে, কাইন্ডলি কি বলবেন? জি, আমি ক্লিনিক্যাল অনকোলজিস্ট। তো ক্যান্সার ট্রিটমেন্ট এখন আসলে অনেকগুলো ধাপে করা হয়, অনেকগুলো স্পেশালিস্ট এখানে ইনভলভ। আমি সাধারণত ক্লিনিক্যাল অনকোলজি, যেটা অ্যাডাল্ট সলিড টিউমার, যেমন ব্লাড ক্যান্সার এবং বাচ্চাদের ক্যান্সারগুলো বাদে বাকি যেই ক্যান্সারগুলো সাধারণত একটা অ্যাডাল্টের হয়, মানে একটা প্রাপ্তবয়স্ক মানুষের হয়, সেই ক্যান্সারগুলো আমরা ডিল করে থাকি। হেড নেক, ব্রেস্ট, লাং, প্রোস্টেট, আমাদের বাওয়েলের যে ক্যান্সারগুলো, সার্কোমা, এই রিলেটেড সবগুলো আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি। ধন্যবাদ। আপনার এই সকল ক্যান্সারগুলোর মধ্যে কোন ক্যান্সারগুলো সবচেয়ে বেশি দেখে থাকেন? ক্যান্সার আসলে আমাদের শরীরের যে কোনো জায়গাতেই হতে পারে। এর মধ্যে খুব কমন কিছু ক্যান্সার আছে, যেমন পুরুষদের ক্ষেত্রে এটা আবার পুরুষ মহিলা ভেদে একটু আলাদা হয়। তো পুরুষদের ক্ষেত্রে দেখা যায় যে প্রোস্টেট ক্যান্সারটা খুব কমন, মহিলাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার, এরপরেই আসে ফুসফুসের ক্যান্সার বা লাং ক্যান্সার, বাওয়েলের ক্যান্সার, এইগুলো খুব বেশি কমন। এছাড়া সার্ভাইকাল ক্যান্সার মহিলাদের ক্ষেত্রে আরেকটা খুব কমন ক্যান্সার, মানে জরায়ুমুখের জরায়ু ক্যান্সার। মুখের ক্যান্সার যেটা। হেডনেক ক্যান্সার, এইটা আমাদের এশিয়ানদের মধ্যে এটা আরেকটা খুবই কমন ক্যান্সার। ধন্যবাদ। তো এই যে ক্যান্সার, আমরা তো ইদানিং দেখছি প্রতিনিয়ত ঘরে ঘরে ক্যান্সারের পেশেন্ট আছেন। তো এই যে ক্যান্সার বেড়ে যাচ্ছে বা ক্যান্সার হওয়ার কারণ, কি কারণ এর পিছনে থাকতে পারে বলে মনে করেন? ক্যান্সার এখন আরো ধরেন 20-25 বছর আগেও যদি আপনি খেয়াল করেন, তাহলে দেখবেন যে তখন ক্যান্সার রেয়ারলি শোনা যেত, কিন্তু এখন আসলে প্রত্যেকটা ঘরে ঘরে দেখা যায় যে ডায়াবেটিস, প্রেশারের রোগীর মতো একটা করে ক্যান্সার পেশেন্ট কারো না কারো পরিবার, আত্মীয় স্বজনের মধ্যে থাকেই। আম, একদম যদি খুব স্পেসিফিক ভাবে আমরা বলি যে এই জন্য ক্যান্সার হয়, এরকম কোনো কিছু এখন পর্যন্ত খুঁজে বের করা যায়নি। তবে কিছু ফ্যাক্টর থাকে, কিছু আছে কমন ফ্যাক্টর, কিছু স্পেসিফিক ক্যান্সার রিলেটেড ফ্যাক্টর। এর মধ্যে কিছু মডিফায়েবল, যেগুলো আমরা প্রতিরোধ করতে পারি, কিছু নন মডিফায়েবল বলতে যেটার উপরে আমাদের কোনো হাত নেই। যত বয়স বাড়বে আমাদের ক্যান্সারের ঝুঁকি তত বাড়বে। আমাদের কারণ আমাদের শরীরের ভিতরের যে চেঞ্জগুলো হয় তাতে ক্যান্সার হওয়ার প্রবণতা বেড়ে যায়। আমাদের সেক্স, যেটা নারী পুরুষ ভেদে কিছু ক্যান্সার, যেটা আমরা বললাম প্রোস্টেট, ব্রেস্ট, এরকম এখানেও যেমন এটার মডিফাই করার কোনো ব্যবস্থা নেই। কিন্তু যেই জিনিসগুলো আমাদের মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর যেগুলো বেড়ে যাচ্ছে, তার মধ্যে হলো স্মোকিং। এটা অন্যতম কারণ হলো ফুসফুস এবং হেড নেক ক্যান্সারের মধ্যে। পান তামাক, যেটা আমাদের এশিয়ান পপুলেশনের ক্ষেত্রে খুব কমন, মুখে পান রেখে দেওয়া, অনেকক্ষণ সময় গুল ব্যবহার করা, এগুলো কারণ রয়েছে। এরপরে যদি আপনি চিন্তা করেন যে আমাদের সেডেন্টারি লাইফস্টাইল, আমরা শারীরিকভাবে খুব বেশি অ্যাক্টিভ না, এটা একটা কারণ। আমাদের খাদ্যাভ্যাস, রেড মিট খাওয়া বেশি, ফ্যাট বেশি, লেস ফাইবার, শাকসবজি, এইগুলো খুব ইম্পর্টেন্ট কারণ। এরপরে বাকি যেগুলো রয়েছে সেগুলো আসলে আমাদের খুব ডিজিজ স্পেসিফিক, সাইট স্পেসিফিক তার মানে রিস্ক এখন ফ্যাক্টর। যে খাদ্যাভ্যাস বা আমাদের যে ইনঅ্যাক্টিভিটিস, আমরা যেইভাবে মানে যন্ত্রের উপর, মানে এখন মডার্ন যে হ্যাঁ, সায়েন্স, সেইটা কি মনে করতেছেন যে আমাদের এই সকল? সেটা একটা সেটা একটা গুরুত্বপূর্ণ কারণ, কারণ ওবেসিটি, সেডেন্টারি লাইফস্টাইল, আমাদের খাদ্যাভ্যাস, এইগুলো অনেকগুলো ক্যান্সারের ঝুঁকিকে বাড়িয়ে তোলে। আচ্ছা। তো এছাড়া ধরেন আপনার এই যে ক্যান্সার, আমরা বিভিন্ন রকমের মানে বিভিন্ন লোকজনদের দেখছি যে ক্যান্সার হচ্ছে, কিন্তু তার আগে কোনো লক্ষণ বা কোনো রকম কিছু দেখে, সিমটমস দেখে বোঝার উপায় আছে কিনা, বা কখন ডাক্তারের কাছে লোকজন যাবে? আমরা কিছু ওয়ার্নিং সাইন বলি।
আম, যেমন গলা ভেঙে যাওয়া, গলার স্বর ভেঙে যাওয়া, সেটা যদি দীর্ঘ সময় ধরে থাকে 2 থেকে 3 সপ্তাহের বেশি এবং সাধারণ চিকিৎসায় যেটার কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না, আম, খুসখুসে কাশি, কাশির সাথে রক্ত যাওয়া, শরীরের ওজন কমে যাওয়া, কোনো ক্ষত যেটা সহজে শুকায় না, আম, এছাড়া শরীরে যদি কোনো জায়গায় কোনো অস্বাভাবিক চাকা বা পিণ্ড দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো পেইনলেস, কোনো ব্যথাবিহীন যে চাকাগুলো, সেটা একটা কারণ। যে কোনো জায়গা থেকে যদি ব্লিডিং, রক্তপাত হয়, সেটা মহিলাদের ক্ষেত্রে পারভ্যাজেনাল ব্লিডিং, যেটা মাসিকের রাস্তা দিয়ে ব্লিডিং হতে পারে, পাররেক্টাল ব্লিডিং, এই এই কারণগুলো, প্রস্রাবের সাথে ব্লিডিং, এই 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 জিনিসগুলোকে আমরা বলি ওয়ার্নিং সাইন। কারো শরীরে অনেক তিল থাকে, সেই তিলের যদি হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়, এইগুলো যদি কারো হয়, তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। হ্যাঁ, এরকম অনেক সময় দেখা যাচ্ছে যে তার ওজন কমতেছে, ঠিকই বলেছেন যে কোনো কারণ বোঝা যাচ্ছে না, যে সে খাবার দাবারও কোনোভাবে নিয়ন্ত্রণে আনেনি, কিন্তু ওজনটা কমে না, যাচ্ছে। আনইনটেনশনাল বা আনএক্সপ্লেইন যে হ্যাঁ, ওয়েট লস, সেটা সেটা একটা কারণ হতে পারে। কখনো তার দেখা যাচ্ছে যে নিয়মিতভাবে সে টয়লেট হয়, কিন্তু হঠাৎ করে তার একটা অনিয়ম দেখা দিয়েছে, হ্যাঁ, এটা সেটা আরেকটা কারণ। সেটাও হ্যাঁ, হতে পারে। অনেক সময় কোনো লাম্প অ্যান্ড বাম্প, কোথাও কোনো জায়গায় টিউমারের মতো হচ্ছে, ফুলে যাচ্ছে, কোথাও কোনো চেঞ্জ আসছে, সে কারণে হতে সেটাও পারে। হতে পারে। আমরা আসলে আরো কিছু জানবো। দর্শকবৃন্দ, আপনারা যেই স্ক্রিনে দেখানো নাম্বার আছে, সেই নাম্বারে ফোন করে আমাদের ডক্টর দিনাকে কোয়েশ্চেন করতে পারেন ক্যান্সার রিলেটেড, অথবা অন্য যে কোনো স্বাস্থ্য সমস্যা হিসেবেও কোয়েশ্চেন করতে পারেন, আমি চেষ্টা করব আনসার দিতে। তো যে ব্যাপারে আসছিলাম, যে অক্টোবরটা ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ। তো আপনার এই ব্রেস্ট ক্যান্সারের এক্সপেরিয়েন্স হিসেবে, যে আহ, কি ধরনের পেশেন্ট বা কিরকম পেশেন্ট পাচ্ছেন, যে কোন বয়সের বা কি কি সিমটমস নিয়ে আসতেছে, একটু যদি বলতেন আমাদেরকে। অনেক ধন্যবাদ। অক্টোবর আমরা পালন করে থাকি সারা বিশ্বেই ব্রেস্ট ক্যান্সার সচেতনতার মাস হিসাবে। আম, আমি প্রথমে বলেছিলাম যে ব্রেস্ট ক্যান্সার মহিলাদের সবচেয়ে কমন ক্যান্সার সারা পৃথিবীতেই। এটা একসময় ছিল যে বাংলাদেশের জন্য সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ুমুখের ক্যান্সারটা খুব কমন, কিন্তু যত আমাদের লাইফস্টাইল আসলে উন্নত দেশের মতো হয়ে যাচ্ছে, সেখানে এখন এই পাশ্চাত্যের দেশগুলোর মতো বাংলাদেশেও কিন্তু ব্রেস্ট ক্যান্সার মহিলাদের 1 নম্বর ক্যান্সার এখন। আম, এখন বলা হয়, যেটা আরো কিছুদিন আগেও ছিল, যে প্রতি 8 জন নারীর মধ্যে একজনের লাইফ টাইমে ব্রেস্ট ক্যান্সার হওয়ার রিস্ক, সেটা কিন্তু এখন 7 জন হয়ে গেছে। কাজে আমরা যদি 7 জন আচ্ছা, নারী এখানে থাকি, তার মধ্যে তাদের লাইফ টাইমে, তাদের জীবদ্দশায় একজন ক্যান্সারে আক্রান্ত হবে। তো তাহলে বুঝতে পারছেন যে খুবই আসলে সিরিয়াস একটা ব্যাপার। খুবই ভয়াবহ। এবং শুধু ইউকেতেই 55,000 থেকে 57,000-এর মতো ব্রেস্ট ক্যান্সার প্রতি বছর নতুন ক্যান্সার ডায়াগনোসিস হচ্ছে। আমরা আসতেছি, একজন কলার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ওয়েট করছেন। আসসালামু আলাইকুম কলার, আপনার নাম এবং বয়স বলে একটু আপনি প্রশ্নটা করতে পারেন। আসসালামু আলাইকুম। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি জি শুনতে পাচ্ছি। জানতেছি আমার একটা রিলেটিভ ব্লাড ক্যান্সার, ওটার কি চিকিৎসা আছে? আপনার রিলেটিভ ব্লাড ক্যান্সার, কোন ধরনের ব্লাড ক্যান্সার? আসলে আমি আমি আহ, আপনি দর্শক টিভিটা মিউট করে তাহলে আমাদের সাথে একটু কথা বলেন, হয়তো বা তাহলে ওনার শরীরে রক্ত টিকে না। সরি, রক্ত টিকে না, রক্ত টিকে না। অ্যানিমিয়া হয়ে যায় বা এরকম কিছু হবে। আম, রক্ত রক্তরোগ বিশেষজ্ঞ যারা রয়েছেন, যেমন হেমাটোলজিস্ট, ওনাদের আমি আমি শিওর না যে রোগী বাংলাদেশে নাকি ইউকেতে। যদি বাংলাদেশে থাকেন তাহলে অবশ্যই একজন রক্তরোগ। ইউকেতেই আছেন। আচ্ছা, এখানে হিমাটোলজিস্টের কাছে সরাসরি তো যাওয়ার উপায় নেই। এখানে হলো জিপি অথবা হসপিটালের মাধ্যমে রেফারেল হয়ে একজন হিমাটোলজিস্টের সাথে ওনার দেখা করা, আমি নিশ্চিত উনি অবশ্যই করেছেন। এবং ব্লাড ক্যান্সার যদি হয়, ব্লাড ক্যান্সার কিন্তু অনেক রকম। এখন সব কিছুরই মানে যত ডায়াগনস্টিক টেস্টগুলো যত উন্নত হচ্ছে, আমরা অনেক রকমের ব্লাড ক্যান্সার দেখে থাকি, এবং তার মধ্যে কিওর রেট অনেকগুলোর খুবই ভালো, খুবই অ্যাডভান্স ট্রিটমেন্ট চলে এসেছে। আমি
স্পেসিফিক উত্তর দেওয়া সম্ভব না, কারণ ব্লাড ক্যান্সার একটা এখানে ভাস্ট আসলে হ্যাঁ অনেক রকমের ব্যাপার এটা। আছে আসলে তবে অবশ্যই ডায়াগনোসিসটা চিকিৎসা কি। আছে, এবং আমার মনে হয় একজন হেমাটোলজিস্ট সাথে দেখা করলে উনি আমার ধারণা ওনারা হয়তো বা ওনার ডায়াগনোসিসও জানেন। দর্শক ডায়াগনোসিস জানতে পারলে বা যদি হতো তাহলে হয়তো বা আমরা কিছুটা স্পেসিফিক কথাবার্তা বলতে পারতাম। জি, তো যেখানে ছিলাম আমরা, তো কি বলছিলেন আমরা সেটা একটু ব্রেস্ট ক্যান্সারে ছিলাম। তো আমি যেটা বললাম যে তাহলে এতগুলো রোগী প্রতি বছর আমাদের যুক্ত হচ্ছে, এবং মৃত্যু হারও কিন্তু কম না, কারণ 11,500 মহিলা প্রতি বছর শুধুমাত্র ইউকেতেই ব্রেস্ট ক্যান্সারে মারা যান। আম, এই ব্রেস্ট ক্যান্সার, আগে বলা হতো যে 50-এর উপরের মহিলাদের ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি সবচেয়ে বেশি, কিন্তু ইদানিং আমরা যেটা দেখি যে ইয়াং পেশেন্ট বিলো 40 এদের মধ্যেও ব্রেস্ট ক্যান্সারের ইনসিডেন্সটা খুবই বেড়ে গেছে। খুব ইয়াং পেশেন্ট আমরা পাই, খুব অ্যাগ্রেসিভ ডিজিজ নিয়ে আমাদের এখানে প্রেজেন্ট একটু করে। থামাবো যে এই যে আপনি দেখছেন যে ইয়াংদেরও হচ্ছে বা ইয়ে হচ্ছে, তো ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে কি স্পেসিফিক কোনো কারণ আছে যে কারণটার জি, কারণে? জি, জি। আমি যেটা ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকির মধ্যে আমরা আগে যেগুলো বলেছিলাম, ব্রেস্ট ক্যান্সারেরও এরকম মডিফায়েবল নন মডিফায়েবল কিছু রিস্ক থাকে। এজ যেমন একটা 50-এর উপরে রিস্ক বেড়ে যায়। সেক্স, মহিলাদের ক্ষেত্রে এই ঝুঁকিটা অনেক বেশি। আম, পুরুষদের যে হয় না সেটা কিন্তু না, আচ্ছা, পুরুষদেরও ব্রেস্ট ক্যান্সার হয় 100 জনে একজনের, 1%। তারপরে জেনেটিক ফ্যাক্টর কিছু থাকে, আমাদের জিনে যদি কোনো মিউটেশন থাকে, হেরিডিটারি কোনো রিস্ক ফ্যাক্টর, যে আমার পরিবারে যদি অনেকের মধ্যে মিউটেশন থাকে তাদের কিছু রিস্ক থাকে। আর যেটা প্রতিরোধযোগ্য যে রিস্ক ফ্যাক্টরগুলো, বয়স, আমাদের ওজন বেড়ে যাওয়া, স্মোকিং, অ্যালকোহল, হরমোন হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের একটা খুবই গুরুত্বপূর্ণ রিস্ক ফ্যাক্টর। আচ্ছা, আমরা আসলে আরো শুনবো। আমরা এখন একটা ব্রেকের টাইম হয়েছে। আমরা ব্রেকের পরে এসে অবশ্যই আরো আরো এই ব্যাপারে আরো বিশদ আলোচনা করব। দর্শকবৃন্দ, আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা ব্রেকের পরে আবার আসছি।
This Azan was brought to you by Islamic Relief. Trust in Allah. Give zakah with Islamic Relief. শুধু দর্শক, বিরতির পর আপনাদেরকে আবার স্বাগতম হেলথ টক অনুষ্ঠানে। আজকে আমাদের অতিথি হিসেবে আছেন ডাক্তার রুকসানা রাব্বানী দিনা, অনকোলজিস্ট, ইম্পেরিয়াল কলেজ NHS ট্রাস্ট। আমরা আসলে বিরতিতে যাওয়ার আগে আলোচনা করছিলাম ক্যান্সার বিষয়ক। আপনারা স্ক্রিনে দেখানো যে নাম্বারটা আছে সেই নাম্বারে ডায়াল করে আমাদেরকে ক্যান্সার রিলেটেড অথবা যদি অন্য কোনো হেলথ রিলেটেড কোয়েশ্চেন থাকে আস্ক করতে পারেন। যে প্রসঙ্গে ছিলাম আমরা বিরতির আগে, যে রিস্ক ফ্যাক্টরগুলো, জি। তো ব্রেস্ট ক্যান্সারের আমরা যেটা বলছিলাম যে হরমোন খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে ব্রেস্ট ক্যান্সারের জন্য। তো সেই কারণে দেখা যায় যে ইস্ট্রোজেনের প্রভাবে ব্রেস্ট ক্যান্সার হয়। যাদের মাসিক খুব আগে শুরু হয়ে যায় এবং দেরিতে বন্ধ হয়, তারা ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিতে থাকে। দেরিতে প্রথম সন্তান হওয়া, এটাও আরেকটা রিস্ক ফ্যাক্টর, এটাও হরমোন রিলেটেড। এবং বিভিন্ন রকমের হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি আমরা এখন খুব ইউজ করে থাকি পোস্টমেনোপজাল ওমেনদের ক্ষেত্রে, বা অন্য কারণেও আমরা ইউজ করি। কিছু কিছু জন্ম নিরোধক পিল যেগুলো, সেগুলো বলা হয় যে হরমোন রিলেটেড কারণে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটা বাড়িয়ে দেয়। বাচ্চাকে বুকের দুধ না খাওয়ানো, বাচ্চা না হওয়া অথবা অল্প বাচ্চা থাকা, এগুলোর ঝুঁকি বাড়ায়। এর সাথে রয়েছে আমাদের লাইফস্টাইল রিলেটেড যেগুলো, ওবেসিটি, আমাদের ফিজিক্যালি অ্যাক্টিভ না হওয়া, আমরা এখন খুব ডেস্ক জব করি, হাঁটাচলা কম হয়, সেই কারণগুলো ব্রেস্ট ক্যান্সারের জন্য খুব গুরুত্বপূর্ণ। অনেকে দেখা যায় যে ছোটোবেলায় কোনো কারণে যদি রেডিয়েশন পেয়ে থাকে চেস্ট ওয়ালে, বুকে, অন্য কোনো অসুখের জন্য, তাদের ক্ষেত্রেও কিন্তু ঝুঁকিটা বেড়ে যায়। তার মানে বোঝা যাচ্ছে যে আসলে যত মডার্নাইজ হচ্ছে আমরা, যত আমাদের ওয়ার্কলোড স্ট্রেস বাড়ছে, তত তাড়াতাড়ি তত দেখা যাচ্ছে এ সকল ঝুঁকি বেড়ে যাচ্ছে। দেখা যাচ্ছে আমাদের সবারই ওবেসিটি সমস্যাটা আছে, প্লাস আমরা ইনঅ্যাক্টিভ, আমাদের খাবার অভ্যেসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সাথে সাথে দেখা যাচ্ছে যে এই যে বললেন যে ব্রেস্ট ফিডিং করানো, তারপর দেখা যাচ্ছে অনেকে আমরা হরমোনের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি। তারপর দেখা যাচ্ছে অনেক ডিলেড বাচ্চা হচ্ছে, তো কম বাচ্চা, তো এগুলো তো সব মডার্নাইজেশনের প্রভাব বলবো আসলে যেটা হচ্ছে। আমাদের লাইফস্টাইল চেঞ্জের সাথে এটা রিলেটেড খুবই। হ্যাঁ, তো এই যে আমরা এখন দেখছি, তো এর তো আসলে একজন যখন আমি আসছি, আবার একজন কলার আমাদের সাথে ওয়েট করছেন। আসসালামু আলাইকুম কলার, আপনার জি প্রশ্ন করুন। জি জি শুনছি আমরা, আপনার প্রশ্নটা করুন। জি, আমার প্রশ্ন হলো কি, ডক্টরের নাম আমি সরি লাইছি, ওনার নামটা রিপিট করবেন। ডাক্তার দিনা। Dr. Dina, I'm a cancer patient and I'm currently treating at the Royal Marsden. I'm also part of the Institution of Cancer Research, ICR. Yeah. I'm the first South Asian girl to take part of the clinical research. I just wanted to ask you a question. As you said, the breast cancer can be related to obesity. Could you explain that to me more? Because, I've been so deep into the Royal Marsden part of their research and everything. It would be very interesting for other people to know what the obesity can relate to the breast cancer, the risk factor. Thank you. We do know that we do have the hormone related, which can cause the breast cancer. There's other also genetic. But one thing I would also love to ask you, আপনার আমি ওখানে দেখাইতাম চাইলাম, আমরা বাঙালি কমিউনিটির মাঝে তো ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস বেশি নাই। একটু আপনি যদি এনকারেজ করেন, স্পেশালি ফিমেল মা বোন যারা আছেন, তারা হাউ টু ব্রেস্ট অ্যাওয়ারনেস রেজ করা, হাউ টু চেক দেয়ার ব্রেস্ট এন্ড স্টাফ। জি জি। আর মোর ইম্পর্টেন্টলি হলো গিয়া কত risk factor আছে. Not always, even I know that not always the cancer can be genetic as well. But obesity related, I want more information on that for the people who is listening this program to hear. Okay. Thank you so much. খুবই অনেক একটা গুরুত্বপূর্ণ, অনেক ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেনস আস্ক করেছেন উনি। হ্যাঁ, খুব অনেক ধন্যবাদ। রয়্যাল মার্স্টনে আমিও কাজ করেছি এবং আইসিআর, ওখানে আসলে অনেক ট্রায়াল হয়। তো ব্রেস্ট ক্যান্সারের সাথে ওবেসিটিটা আসলে ব্রেস্ট ক্যান্সারের সাথে খুবই রিলেটেড। এটার সাথে কিছু হরমোনাল
চেঞ্জও রিলেটেড রয়েছে, যেমন ফ্যাট সেলগুলো থেকে আমরা জানি যে কিছু হরমোনাল কনভার্সন হয়ে থাকে, যেটা একটা গুরুত্বপূর্ণ কারণ ব্রেস্ট ক্যান্সারে। এটা কি ইস্ট্রোজেন হরমোনের সাথে? ইস্ট্রোজেনটা হচ্ছে মেইন ফ্যাক্টর, যেটা ব্রেস্ট ক্যান্সার সেলগুলোকে আমরা বলি যে ডিভাইড হওয়া, যে সেলের নাম্বার বাড়ানো, সেলগুলোকে স্প্রেড হওয়াতে সাহায্য করে থাকে। Okay, so that means abundance of estrogen hormone is responsible Yeah. for shooting out of the breast cancer. এক্স্যাক্টলি, Yeah. এক্স্যাক্টলি। এবং এই কারণেই বলা হয়ে থাকে যে এবং একেবারে যে খুব স্পেসিফিক কোনো কারণ যে হ্যাঁ এটার জন্য এই কারণে ব্রেস্ট ক্যান্সার হচ্ছে, সেটা আমরা এখন পর্যন্ত বলতে পারি না। আমরা সবসময় বলি যে হ্যাঁ এটা এই জিনিসগুলো রিস্ক বাড়িয়ে তোলে। আমরা যেহেতু অনেক গবেষণা চলে, বিভিন্ন ট্রায়াল চলে, সেগুলোতে দেখা গেছে যে যারা ওবেস তাদের ক্ষেত্রে এই রিস্কটা বেড়ে যাচ্ছে, যারা বডি ওয়েটটা আইডিয়াল বডি ওয়েট মেনটেন করে তাদের চাইতে। কাদের ক্ষেত্রে এরকম চিন্তা করবেন যে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক হরমোন ইউজ করে অনেকেই, যে পোস্ট মেনোপজাল বা যে মেনোপজাল হরমোন রিপ্লেসমেন্ট ট্রিটমেন্টগুলো আমরা দিয়ে থাকি, তারা একটু তো রিস্কে থাকে। এই ব্যাপারটায় আসলে কাদের ক্ষেত্রে বেশি সতর্কতা রাখা উচিত? আমি ওনার প্রশ্নটার আরো কিছু অংশ ছিল, জি, ওটার সাথে জি, যদি আমি বলেন, জি। একসাথে বলে ফেলি। আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলেছেন যে কিভাবে মহিলাদের জি। অ্যাওয়ারনেসটা বাড়ানো যায়। তো মহিলাদের ক্ষেত্রে আমি যেটা বলবো যে আমাদের নো ইয়োর সেলফ, এই জিনিসটা কিন্তু ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আমরা স্ক্রিনিংয়ে খুব বলে থাকি, যে নিজেকে জানা। প্রত্যেকে যদি নিজের ব্রেস্টটা প্রতি মাসে নিজে এক্সামিন করে, আমরা বলি ব্রেস্ট সেলফ এক্সামিনেশন, প্রতি মাসে যদি নিজেরটা একবার অন্তত চেক করে ফেলে, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে আর্লি ডিটেকশন টুল আমরা বলে থাকি, যেটা কোনো কস্ট নাই এবং একজন মহিলা নিজেই তার ক্যান্সারটা সবার আগে ডিটেক্ট করতে পারেন। সবসময় যে সেটা ক্যান্সার হবে তা না, কিন্তু কোনো অ্যাবনর্মালিটিটা ফার্স্ট পিক করতে পারে। প্রতি মাসে যখন মাসিক শেষ হয়ে যায়, মাসিকের মধ্যে না, তখন মাসে একবার আয়নার সামনে দাঁড়িয়ে চেক করা যে দুই পাশে কোনো অসামঞ্জস্য দেখা যাচ্ছে কিনা, কোনো একটার থেকে আরেকটা কোনোটা আলাদা কিনা, সাইজ শেপ, নিপলটা ভিতরে ঢুকে যাচ্ছে কিনা, স্কিনে কোনো চেঞ্জ হচ্ছে কিনা, এরপরে কোনো ডিসচার্জ আছে কিনা। সাধারণত এক পাশের ব্রেস্ট থেকে যদি ব্লাডের মতো কিছু আসে, এইগুলো আমরা বলি। এবং তারপরে শুয়ে পড়ে ডান হাতটা দিয়ে বাম হাতের এবং বাম হাতটা দিয়ে ডান হাত দিকে একটা সার্কুলার মোশনে আমরা ঘুরিয়ে দেখতে বলি, কারণ 4টা কোয়াড্রেন্ট যাতে আমরা কভার করতে পারি, এবং সবশেষে নিপলের পিছনের জায়গাটা এবং সাথে কিন্তু এক্সিলা মানে বগলের নিচটা দুই পাশে একটু চেক করা প্রতি মাসে, এটা খুব ইম্পর্ট্যান্ট। এছাড়া ব্রেস্ট ক্যান্সার কিন্তু ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রামের মধ্যে যেহেতু এটা খুব কমন, সেই জন্য, এবং যদি আর্লি স্টেজে ধরা পড়ে এটা কিউরেবল, তার মানে আমরা একটা রোগীকে সুস্থ করে তুলতে পারি। তো এই জন্য এটা স্ক্রিনিং করা হয় এবং স্ক্রিনিংটা শুরু হয় 50 বছর বয়স থেকে NHS-এ, যেটা স্ক্রিনিং প্রোগ্রামের মধ্যে। তো জিপির কাছ থেকে সাধারণত লেটার আসলে চলে আসে প্রথম স্ক্রিনিং আফটার 50, এবং এটা আমরা করি ম্যামোগ্রাম করে, একটা বিশেষ ধরনের ম্যামোগ্রাম, এক্সরে। হ্যাঁ ম্যামোগ্রামটা খুবই আসলে এটা জরুরি বিশেষ জিনিস আফটার 50। বিশেষ ধরনের একটা এক্সরে, যেটা শুধুমাত্র ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে করা হয়, মানে ব্রেস্ট স্ক্রিনিং এর জন্য আমরা করে থাকি প্রতি 3 বছর অন্তর 70 বছর বয়স পর্যন্ত। সো 50 to 70 আমাদের NHS Every 3 years. every 3 years, unless if there is any abnormality detected. এরপরেও যদি কেউ আগ্রহী থাকেন, 70-এর পরে আমরা বন্ধ করে দিই, এরপরে যদি কেউ আগ্রহী থাকে, তারা যদি ইন্টারেস্ট শো করে, তাহলে সেক্ষেত্রে করা যেতে পারে। যদি কোনো রিস্ক ফ্যাক্টর থাকে, যেমন যারা হরমোন নিচ্ছেন, যারা ফ্যামিলিতে আছে, কারো ছোটবেলায় রেডিয়েশনের এক্সপোজার ছিল, সেই ক্ষেত্রে আমরা এগুলো ইন্ডিভিজুয়ালাইজড, আমরা হয়তো স্ক্রিনিংটা একটু আগে থেকে শুরু করতে পারি। So early screening can be started, right? Who has got risk factors? Exactly. So like সচেতনতার family ক্ষেত্রে cancers and other things like this, right? অফকোর্স। সো সচেতনতা যেটা উনি বলছেন, সেক্ষেত্রে আমি বলবো যে মহিলাদের উচিত একটা হেলদি লাইফস্টাইল লিড করা, খাবার, ফিজিক্যাল এক্সারসাইজ সবকিছু মেনটেন করা, বাচ্চাদের বুকের দুধ খাওয়ানো, ব্রেস্ট ফিডিং করা, We এটাকে can encourage এনকারেজ করা। yeah. এক্স্যাক্টলি। হরমোন রিপ্লেসমেন্টটা আসলে খুবই একদম ডাক্তারের পরামর্শ মতো নেওয়া এবং রেগুলার ফলো আপে থাকা, এবং নিজের ব্রেস্ট প্রতি মাসে পরীক্ষা করা, যদি কোনো অ্যাবনর্মালিটি থাকে সাথে সাথে জিপির সাথে যোগাযোগ করা।
আর হচ্ছে স্ক্রিনিং প্রোগ্রামগুলো যাতে রেগুলার করে, সেটা এই ধাপগুলো যদি আমাদের নারীরা মেনে চলে, তাহলে আমার ধারণা যে আমরা খুব আর্লি ডিটেক্ট করতে পারবো এবং সেই ক্ষেত্রে কিওর রেটটা অনেক বেশি। আচ্ছা, ধন্যবাদ। আসলে দর্শক, আসলে আমার মনে হয় আপনি কিছু এ ব্যাপারটা Thank you, Doctor, for explaining this. I also wanted to add on you, after the next program or Ainani, after cervical cancer screening, lawyer the matun baloi. Definitely. অবশ্যই ধন্যবাদ দর্শক। Especially আমরা বাংলাদেশি কমিউনিটির নানি মা বোন তারা শরম করে এটা স্ক্রিন টেস্ট করতে হইলে। জি। But আমার এই টেস্টে আমার লাইফ বাঁচাইছে 5 years ago. I mean, নাইলে I was given 18 months before I went to Royal Malvern, find that I want to more deep. So it is very important the Bengali community to know more about how to do cervical screening and encouraging them. Of course. এবং Inshallah, it was nice talking to you, and thanks for talking to me and giving me an opportunity to have a chat with you. thank you so much for calling Thank you. us, and thank you so much for raising the very important points in the Yeah, of course, breast this and is cervical important. cancer. Yeah. Screening Walaikum only, assalam. awareness and screening. This can also save our women, especially Exactly. from our communities who has got like shyness and other things. Yeah. So যেটা আসলে বলছিলাম যে এটা আসলে অ্যাওয়ারনেস সবার মধ্যেই এটা আসতে হবে। অনেকে দেখা যাচ্ছে যে অনেক দিন ধরে একটা সমস্যা হচ্ছে, কিন্তু সেটা বিশেষ করে মহিলারা সেটা প্রকাশ করছেন না, বা অনেক ডিলেড ডায়াগনোসিস হয়। তো এই রকম ক্ষেত্রে আপনার এক্সপিরিয়েন্সটা কি? আমি যেটা বলবো যে কি কি সিমটম আছে সেগুলো নিয়ে যদি আমরা কথা বলি, হ্যাঁ, তাহলে symptom, হয়তো জি। আমাদের মহিলারা বুঝতে পারবেন। অনেকে ব্রেস্টে একটু ব্যথা হলেই মনে করে যে এটা ক্যান্সার হয়ে গেল কিনা। ব্যথাবিহীন চাকা এটা হচ্ছে সবচেয়ে কমন সিমটম ব্রেস্ট ক্যান্সারের। আমরা যদি হাত দিয়ে দেখি বগলে, ব্রেস্টে অথবা যদি বগলে কোনো জায়গায় যদি কোনো চাকা, যেটা সাধারণত প্রথম আর্লি স্টেজে কোনো ব্যথা হয় না, সেটা হচ্ছে মোস্ট কমন সিমটম। এরপরে যখন আস্তে আস্তে এটা বড় হয়, তখন এটা ফিক্সড হতে থাকে উপরে চামড়ার সাথে অথবা নিচে চেস্ট ওয়ালের সাথে। উপরের চামড়ায় অনেক সময় দেখা যায় আলসারের মতো, কোনো ক্ষেত্রে দেখা যায় কোনো চাকা নেই কিন্তু স্কিনে মনে হচ্ছে এক্সিমার মতো কিছু স্কিন চেঞ্জ, সাথে চুলকাচ্ছে, এটাও কিন্তু ব্রেস্ট ক্যান্সারের একটা লক্ষণ হতে পারে। স্কিনের কি মানে কালার চেঞ্জ হয়ে যায় সাথে? স্কিনে ধরেন এক্সিমার হলে যেরকম হয় যে স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে, কোনো কোনো জায়গায় একটু স্কেলি হয়ে আচ্ছা, যাচ্ছে, আচ্ছা, এবং সাথে ইচিং, চুলকানো হচ্ছে, যেটা সাধারণ অ্যান্টিফাঙ্গাল বা সাধারণ স্কিনের জন্য আমরা যে মলমগুলো ব্যবহার করি তাতে কমছে না। সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সিমটম ব্রেস্ট ক্যান্সারের, যেটাকে আমরা বায়োপসি করে ডায়াগনোসিস করতে পারি। ব্রেস্টের কোনো নিপল থেকে কোনো সিক্রেশন আসা, কোনো যে জায়গায় ব্রেস্টের চাকাটা ছিল তার উপরের চামড়ার উপরে দেখা যাচ্ছে যে স্কিনটাকে ভেদ করে যখন চলে আসে, ইনফেকশন হয়ে যায়, তখন ওখানে আলসারের মতো হয়ে যায়। বগলে চলে যেয়ে বগলে একটা চাকা সহ আসতে পারে। যত অ্যাডভান্স হতে থাকে তত এগুলো হচ্ছে বড় হবে এবং সারাউন্ডিং যে স্ট্রাকচারগুলো সেগুলোর সাথে অ্যাডহেয়ার মানে আটকে লেগে থাকবে, এবং লেট স্টেজে এগুলো আসলে পেইনফুল হতে পারে। অনেক সময় দেখা যায় যে ব্রেস্ট ক্যান্সারটা মেটাস্ট্যাটিক, ছড়িয়ে গেছে, তখন কিন্তু ধরা পড়ে। তো এটা ডিপেন্ড করে যে তখন কোন অর্গানে চলে গেল। খুব কমন যেগুলোতে আমাদের ব্রেস্ট ক্যান্সার যেতে পারে সেটা হলো লাং, লিভার, বোনস, ব্রেইন। লাংস, লিভার, বোনস অ্যান্ড ব্রেন, এগুলোতে চলে যায়। ব্রেস্ট ক্যান্সার যে কোনো জায়গায় চলে যেতে পারে, ইভেন আপনার চামড়াতেও চলে আসতে পারে, কিন্তু এইগুলো হচ্ছে খুব কমন। তো যদি এমন হয় যে সেটা অলরেডি স্প্রেড করে গেছে, তাহলে যেই অর্গানে স্প্রেড করে সেটার সিমটম নিয়ে আসতে পারে। ব্যথা যদি স্পাইনাল কর্ডে চলে যায়, দেখা যায় যে প্যারালাইসিস, কোনো সার পাচ্ছে না পায়ে, এরকম নিয়ে আসতে পারে। ফুসফুসে গেলে কাশির সাথে রক্ত, শ্বাসকষ্ট নিয়ে আসতে পারে। লিভার হলে জন্ডিস, পেটে ব্যথা, এগুলো নিয়ে আসতে পারে। ব্রেনে হলে স্ট্রোকের মতো ফিচার থাকতে পারে, মাথা ব্যথা, বমি, এগুলো নিয়েও কিন্তু আসতে পারে। তো এই সিমটমগুলোর কোনোটা যদি দেখা যায়, সেই ক্ষেত্রে আমি বলবো যে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। তো তার মানে প্রথম ভাবে যদি প্রাথমিক স্টেজে ধরতে হয়, তাহলে আসলে এই যে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, এটার কোনো অল্টারনেটিভ নাই। না, এটা আসলে খুব তো গুরুত্বপূর্ণ। জি, নিজে থেকেই তো অবশ্যই আমাদেরকে মানে যারা মহিলা বা সবাই এক্সামিনেশন করতে হবে, না হলে এটা আর্লি স্টেজে ডিটেক্ট করা অনেক সময় হয় না। হ্যাঁ, আর যেহেতু কিওর রেটটা যখন একদম ছোট স্টেজ 1, সেই ক্ষেত্রে আমাদের রোগীগুলোকে আমরা সুস্থ করে তুলতে পারি। যাদের কিওর রেট খুবই হাই কিন্তু
অপরদিকে যদি এটা মেটাস্ট্যাটিক হয়ে আসে বা খুব লোকালি অ্যাডভান্সড হয়ে আসে, সেই ক্ষেত্রে কিন্তু রেটটা অনেক কমে যাচ্ছে। তো তো আপনি সেই বলেছেন ক্ষেত্রে কিওর রেট, তো আমরা তো জানতাম যে ক্যান্সারের কিওর আসলে বলে কোনো কথা নাই, তো এখানে আপনি কিওর রেটটা কিভাবে এইটা আসলে অনেক আগের কথা ছিল যে ক্যান্সারের কোনো নো অ্যান্সার, ক্যান্সার হ্যাঁ ইজ নো অ্যান্সার। বাট এখন আসলে চিকিৎসা বিজ্ঞান যত উন্নত হচ্ছে, আমরা ডায়াগনস্টিক এবং ট্রিটমেন্ট রিলেটেড যত অ্যাডভান্সমেন্ট আসছে, আমরা কিন্তু অনেক ক্যান্সারকেই এখন বলি যে আমরা কিওর করে ফেলতে পারি, এবং আর্লি স্টেজ ব্রেস্ট ক্যান্সার তার মধ্যে অন্যতম একটা। মানে আর্লি স্টেজে যদি ধরা পড়ে অবশ্যই আমাদের আমরা সুযোগ তাদেরকে আছে আমরা কিওর করে ফেলতে পেশেন্ট পারি, পুরোপুরি কিওর হতে পারবে। পারবে। জি, ধন্যবাদ। আসলে এটা আসলে অনেক রকমের একটা বিশাল ইনফরমেশন আমাদের জন্য। সবাই যদি এই সচেতন হই, তাহলে এই রকম ব্রেস্ট ক্যান্সার প্রিভেন্ট করা ইজি হবে। জি। আহ, আপনি ধরেন এই ব্রেস্ট ক্যান্সারের কারো ধরেন ডায়াগনোসিস হয়ে গেল, তো ডায়াগনোসিসের বিভিন্ন স্টেপ আছে। তো একটা স্টেপ হলো সেটা টিস্যু পরীক্ষা করা। সো আপনি যদি একটু ডায়াগনোসিসের উপর একটু যদি বলতেন যে কিভাবে আসলে ডক্টরের কাছে গেলে, একজন জিপির কাছে গেল একটা সিমটমস নিয়ে, যে তার একটা লাম্প হয়েছে, একটা চাকার মতো দেখা যাচ্ছে, তো এটার পরবর্তী স্টেপগুলো জিপি কি দিতে পারেন? আমরা বলি ট্রিপল অ্যাসেসমেন্ট। এটা হচ্ছে যে ক্লিনিক্যাল এক্সামিনেশন করবেন, এরপরে ইমেজিংয়ের মধ্যে আলট্রাসোনোগ্রাম, ম্যামোগ্রাম, এমআরআই আরেকটা টুল, কিন্তু সবসময় আমরা ইউজ করি না। এরপরে হচ্ছে কনফার্মেশন করা হয় যেটা দিয়ে, সেটা হচ্ছে যে বায়োপসি। ইউজুয়ালি আমরা একটা কোর বায়োপসি বলি, একটা সাধারণ নিডলের চেয়ে একটু মোটা নিডল দিয়ে টিস্যু নিয়ে আসা হয়, যেখান থেকে আমরা আসলে বুঝতে পারি যে এটা ব্রেস্ট ক্যান্সার কিনা, অন্য কিছু বিনাইন কোনো কজ না। এবং ব্রেস্ট ক্যান্সার কিন্তু আবার অনেক রকমের হয়। সব মানে ব্রেস্ট ক্যান্সার মানেই যে সব একই রকম, সবার একই, এটা না। এখন যত বেশি মলিকুলার টেস্টগুলো চলে আসছে, আমরা কিন্তু বের করতে পারি যেটা আসলে কোন স্পেসিফিক ধরনের ক্যান্সার, যেটাকে আমরা কোনো স্পেসিফিক টার্গেট আমরা যদি আইডেন্টিফাই করতে পারি, সেই অনুযায়ী আমরা চিকিৎসাটাকেও ইন্ডিভিজুয়ালাইজড করে ফেলতে পারি পার্সোনালাইজড ট্রিটমেন্টের জন্য। আচ্ছা, তাহলে এভাবে যদি ডায়াগনোসিস যে চিকিৎসা আসি এখন, তো চিকিৎসার যে বিভিন্ন স্টেজ আছে, তো সেইগুলা ধরেন কোন কোন জিনিসগুলো সাধারণত ধরেন অনেক সময় দেখা যাচ্ছে আর্লি স্টেজে কিছু দেওয়া হয়, লেট স্টেজে দেওয়া হয়, সেই সম্পর্কে কিছু বলবেন আপনি? জি, অবশ্যই। আম, আমরা যখন ডায়াগনোসিস করে, টিস্যু ডায়াগনোসিসে যখন ধরা পড়ে যে এটা একটা ব্রেস্ট ক্যান্সার, এরপরে যেটা হয় যে আমরা স্টেজিং করে ফেলি যে এই ক্যান্সারটা আসলে এক্সটেনশনটা কতটুকু, সাইজ কতটুকু, এটা লিম্ফ নোডে গেল কিনা, শরীরের অন্য কোনো জায়গায় ছড়ালো কিনা, এটার জন্য আমরা সিটি স্ক্যান করি। আমাদের যদি সন্দেহ হয়, আমরা বোন স্ক্যান করি যে বোনে গেল কিনা। আচ্ছা, আমরা একটু একজন কলার ওয়েট করছি, সরি, আপনার জি। কথা আরো শুনবো, অনেক ভালো লাগছে। কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার একটা প্রশ্ন ডাক্তার সাহেবের কাছে। জি। আমার হইল গিয়ে আপনার আমার ডাইন সাইডে যে আপনার হাতের মধ্যে আপনার শোল্ডারের মধ্যে পেইন করে, এই পেইনটা করলেও আপনার চলে যায়, এখন পরে রিভার্স চলে আসে, অনেক দিন হয়ে যায়। আমার আপনার হার্টেরও প্রবলেম আছে, সেইগুলো তারা আমার অপারেশন থিয়েটার থাকি তারা আমার জান করে দিচ্ছে, এখানে অপারেশন করলে আমি মারা যাইনি। এরপরে আমার ডায়ালিসিস চলে, আচ্ছা, এটা তার কারণ কি বুঝতে পারি। দর্শক আপনার বয়স বলেন? বয়স 55। 55। আপনার ডায়ালাইসিস চলতেছে, তার মানে আপনার কিডনি সমস্যা আছে, তাই তো? জি, কিডনির দুইটা সমস্যা আছে আমার, সপ্তাহে 3 দিন থেকে। আর হার্টের আমার যে অপারেশন ছিল এটা তারা ক্যান্সেল করে দিতে। মানে আমার এই যে আমার সার্জনে যা বলছে, তারা ক্যান্সেল থাকি লিভার পরীক্ষা করে যাচ্ছে, যদি আমার অপারেশন করে তা আমি মারা যাই, এর লগে আমি আর করতেছি না। উনি বলছে যে ঔষধ খাওয়ার লাগি আর এক্সারসাইজ করার লাগি। তো আমার এইরকম চলতেছে, আর ডায়াবেটিস চলে, আর ডায়াবেটিস আমার কন্ট্রোলে আছে, ডাক্তার দিয়ে আমার সব এখন ওষুধ আগে দিছিল, এখন স্টপ করে দিচ্ছে আচ্ছা, ডাক্তারে ডায়াবেটিস। এই যে শোল্ডার, সমস্যাটা কি? এই ডান শোল্ডারে ব্যথা কতদিন হচ্ছে? অনেক দিন হয়ে যায়, অনেক দিন পর হয়ে যায়, তো এবার চলে যায়। ওই তো কবে ও তো বেশি নয় আপনার, একটু একটু ব্যথা থাকে, মনে করে লম্বা তাই 3-4 এরকম থাকে। আচ্ছা, এটা আমি আনসার দিই, এই সম্ভবত মেডিসিন, এটা মেডিসিন রিলেটেড। আমার মনে হয় আপনার যেটা হয় ফ্রোজেন শোল্ডার টাইপ ব্যথা হচ্ছে, ডায়াবেটিক পেশেন্টদের এগুলা বেশি হয়, মাঝে মাঝেই যন্ত্রণা দিবে, আসবে, আবার কিছুদিন পরে, কয়েক মাস পরে আবার দেখা যাবে অটোমেটিক চলে গেছে, আবার আসবে। আর যারা ডায়ালাইসিসে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু মানে বোন রিলেটেড প্রবলেম হয়ে থাকে।
তো যেটা আপনি করতে পারেন, আপনি জিপির সাথে যদি যোগাযোগ করেন, উনি ফিজিওথেরাপির ব্যাপারে বলে দিতে পারে। এগুলা দিছে ফিজিওথেরাপি ডাক্তার সাহেব দিছে। জি। আর পেইন কিলার আসলে যেহেতু কিডনি সমস্যা, আপনার পেইন কিলারটা অত বেশি ডিপেন্ডেন্ট না হওয়াই ভালো। এটা মনে হচ্ছে না বেশি সিরিয়াস কিছু। যদি উনি এক্সরে করে থাকেন, এক্সরে করেছেন কি? এক্সরে করাতে এসে কিছু পায় নাই। পায় নাই। তো এটা তার মানে এক্সরেতে যদি হাড্ডির মধ্যে কোনো কারণে ফ্র্যাকচার হতো বা কোনো ক্যান্সার বা টিউমার হতো বা অন্য কোনো খারাপ কিছু থাকতো, তাহলে ওটা এক্সরেতে কিছু না কিছু হয়তো বা দিত। তো আর আবার একটা ভালো জিনিস হলো এটা চলে গেছিল আগে, তো যে চলে যায় এবার ফিরে চলে আসে। আবার ফিরে চলে এত আসে। বেশি ব্যথা না, তো লম্বা বললাম না 3-4 এরকম থাকে। মাস্কুলোস্কেলিটাল ব্যথা। হ্যাঁ, আমার কাছে সেটাই মনে হচ্ছে যে বোনস এবং মাসল রিলেটেড ব্যথা। তো এইটা ব্যথাটা আমার মনে হয় এক্সারসাইজ গর্দনও তো আসে আপনার ব্যথাটা, জি জি গর্দনের মধ্যেও ব্যথা জি আসে। জি। তো আমার মনে হয় আপনি এই ব্যায়াম ট্যায়াম এগুলো করুন, আর যতটুকু কম। এগুলো চলতেছে আমার কন্টিনিউ চলতেছে, গরম আমার সাইকেলিং আছে, এটা করতেছি। এর বাদে অন্যান্য ব্যায়ামগুলো আছে, এগুলো কন্টিনিউ 7 দিন করতেছি। আচ্ছা, তাহলে এখন তাহলে অন্য যেগুলো পেইন কিলার আছে যেগুলো সেফ, সেগুলো আপনি এখন ইউজ করতে পারেন। এগুলো আপনি যে না পেনকিলার তো আমি খাইতে পারবো, আমার ডাক্তারে দেয় না, কারণ আমার তো ডায়ালাইসিস না, ডায়ালাইসিস সব পেইন কিলার খাওয়া যাবে না, কিন্তু কিছু পেইন কিলার আছে ডায়ালাইসিস পেশেন্টদেরকে আমরা দিতে পারি। ওটা জিপিকে যদি জানান, তাহলে ওই হিসাব করে আপনার জিএফআর দেখে তারপরে ওইভাবে আপনাকে কি করবে। আর একটু গরম শেক দিয়ে দেখতে পারেন। না, এগুলো আমি দিতেছি, আমার গরম শেক আমি এর বাদে ফ্রিজিক যে চেপ আছে ওটাও আমি দিতেছি, গরম শেক দিতেছি, এগুলো সবগুলা। এর বাদে আপনার আঙ্গুলের মধ্যেও আছে বেদনা। জি। আপনার এমনি ইউরিক অ্যাসিড বা ওগুলা অন্য জিনিসগুলো, ব্লাড টেস্টগুলো ভালো ছিল? জি জি জি। ভিটামিন ডি লেভেল, ক্যালসিয়াম? না, ক্যালসিয়াম কম হয়তো আমার ডাক্তার সাহেব হসপিটালে আমার ওষুধ দিচ্ছে, এগুলো খাইতেছি। আর আচ্ছা, ভিটামিন এখন চলতেছে, কিডনি লাগে দিচ্ছে। আর ক্যালসিয়ামের যে ঔষধ, এগুলো আমার ডাক্তারের নয়া দিচ্ছে, এখন চলতে যায় 2-3 মাস থেকে খাইতে। জি। আমার মনে হয় আসলে এটা এই যে একদম পার্মানেন্ট সলিউশন দেওয়া কঠিন হয়ে যাবে। আমার মনে হয় আপনি একটু আবার কথা বলুন, যদি উনি অন্য কিছু চিন্তা করেন, অন্য কিছু ব্লাড টেস্ট দেখে চিন্তা করেন, সেখান বা থেকে যদি দিতে কোনো পারবে। সার্ভাইকাল স্পন্ডিলাইটিস থাকে, ওনার ঘাড়েও ব্যথা, হ্যাঁ, এটা এটাও ব্যথা। তো হ্যাঁ, এটা এটাও যদি এমআরআইও এক্সক্লুড করতে করে, পারে। বা শোল্ডারের এমআরআই অনেক সময় আমরা করে থাকি। এমআরআই আমার আগে করছে আপনার, এমআরআই আগে করিয়া আমার ফিজিওথেরাপি করাইছে, ওষুধও দিছে, বা কমে গেছে, অনেকদিন পরে কমে গেছে। এরপরে চলে একবার ফিরে আসে। আমার মনে হয় না দর্শক আপনার বড় কোনো অসুখ হয়েছে, কারণ এমআরআইতেও ধরা পড়ে নাই। এটা আবার আসলে কমে গেছিল হয়তো, বা মাস্কুলোস্কেলিটাল পেইন, এটা হাড্ডির ব্যথা মাঝে মাঝে ফেরত আসে, বোনস হাড্ডি এরকম ব্যথা হতে পারে। তো আমার মনে হয় আপনি এটা মনে হয় আবার চলে যাবে, আমরা আশা করছি। ডায়ালিসিসের সময় কোনো সময় জিপির আপনার সাথে যদি আমার যোগাযোগ পাওয়ের করেন। রোগে টান মারে বা উয়ের পানি, তো যে সময় আপনার বেশি তারা ফ্লুইড আউট করিলায়, ওই সময় বেশি এইরকম পাওয়া করে। জি, অনেক সময় এই যে ডায়ালাইসিসের ফ্লুইড আউট করলে অনেক সময় দেখা যাচ্ছে যে এরকম হয় জি জি জি। সিমটমসগুলা। এটা কমন সিমটমস। তো আমার মনে হয় ক্যালসিয়ামটা খান, আর যদি মানে কিছু নার্ভের ভিটামিনস বা এই রিলেটেড কিছু থাকে, ওগুলো যদি জিপি কাছ থেকে নিয়ে প্রেসক্রাইব করে নিতে পারেন। ঔষধ তো আমি অনেকগুলো খাইতেছি, জি। আমার আপনার 12-14টা ট্যাবলেট খাইতেছি আপনি। আমার মনে হয় না তাহলে আমাদের আর বেশি বলার কিছু আছে এখানে। আপনি মনে হয় আবার আপনার যে রেগুলার ডক্টর জিপি, ওনার কাছে একটু হয়তো বা পরামর্শ নেন, যে বলেন যে আর কিছু করণীয় আছে কিনা। হয়তো বা কোনো, আমার মনে হয় না কোনো স্ক্যান, বোন স্ক্যান দরকার আছে আপাতত। না, ধন্যবাদ। ধন্যবাদ। তো যে কথায় ছিলাম আসলে, যে এই যে ট্রিটমেন্ট অপশনস, জি। তো ট্রিটমেন্ট অপশনসের মধ্যে কি কি জিনিস আপনার এখন বর্তমানে আমরা মানে একটু মানে যারা পেশেন্ট, সেই পেশেন্ট কিভাবে কি কি পেতে পারেন? আমরা ছিলাম যেমন স্টেজিং ইনভেস্টিগেশনগুলো যখন করে ফেলি, আরেকটা যদি অ্যাডভান্স স্টেজ হয় আমরা পেট সিটি স্ক্যান বলি, সেটাও আরেকটা টেস্ট আমরা করে থাকি। এরপরে ব্রেস্ট ক্যান্সার ট্রিটমেন্টের আগে এটা কিন্তু একটা মাল্টিডিসিপ্লিনারি ট্রিটমেন্ট, কেউ একা কিন্তু ট্রিটমেন্টটা দেয় না। এই বোর্ডের মধ্যে আপনার প্যাথোলজিস্ট থাকবে যিনি টিস্যুটা বায়োপসি পরীক্ষা করেন, রেডিওলজিস্ট যে সবগুলো স্ক্যান পরীক্ষা করে দেখে যে এক্সটেনশনটা, স্টেজিংটা কীরকম। এরপরে সার্জন থাকবেন, ব্রেস্ট স্পেশালিস্ট সার্জন, যারা সার্জারি অপারেশন করবেন, মেডিকেল অনকোলজিস্ট, ক্লিনিক্যাল অনকোলজিস্ট, যারা স্পেসিফিক ক্যান্সার ট্রিটমেন্ট, কেমোথেরাপি
রেডিওথেরাপি, হরমোন থেরাপি, টার্গেটেড থেরাপি, যে ট্রিটমেন্টগুলো আমরা ব্রেস্ট ক্যান্সার ট্রিটমেন্টের জন্য ইউজ করে থাকি, এই সবাইকে মিলে এবং আমাদের মাল্টিডিসিপ্লিনারি এখানে কিন্তু দেখবেন যে সিএনএস, প্যালিয়েটিভ কেয়ার, এরাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট পার্ট। তো এই সবাই মিলে আমরা কিন্তু মিটিংটা করি ডায়াগনোসিস হওয়ার পরে, ট্রিটমেন্ট শুরুর আগেই। তখন সবাই মিলে একটা ডিসিশন নেয় যে পেশেন্টের কোন ট্রিটমেন্টটা আমরা দিব এবং সিকোয়েন্সটা কি হবে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে অনেকগুলো কম্বিনেশন লাগে। খুব আর্লি স্টেজে হয়তো শুধু সার্জারি করে ভালো হয়ে যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মাল্টিমডালিটি লাগে। তখন আমরা এবং পেশেন্টের ফ্যাক্টর, পেশেন্টের বয়স কেমন, পেশেন্টের কোনো অন্য ডিজিজ আছে কিনা, কোমরবিডিটিস আছে কিনা, পেশেন্টের আমরা ব্রেস্ট ক্যান্সার যেহেতু অনেক আর্লি এজেও হয়, পেশেন্ট তার ফার্টিলিটি প্রিজার্ভ করতে চায় কিনা, তার ভবিষ্যতে বাচ্চা নেওয়ার ইচ্ছা আছে কিনা, অনেকগুলো তার factor কসমেটিক ফ্যাক্টরগুলো আমরা এখন চিন্তা করি। এই সব কিছু মিলিয়ে একেবারে কিন্তু খুবই ইন্ডিভিজুয়ালাইজড একটা ট্রিটমেন্ট প্ল্যান করা হয় মাল্টিডিসিপ্লিনারি ট্রিটমেন্টের মিটিংয়ের মাধ্যমে, এবং তারপরে আমরা আসলে ট্রিটমেন্ট যাই। কিন্তু আমাদের মূল ট্রিটমেন্ট মডালিটিস হচ্ছে সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি, হরমোন থেরাপি অ্যান্ড টার্গেটেড থেরাপি। আসলে আমরা অনেক কিছু জানতে পারলাম, শিখতে পারলাম অনেক কিছু। হয়তোবা দর্শকরাও অনেক এই ব্যাপারে অনেক কিছু ইনফরমেশন পেয়ে উপকৃত হয়েছেন। ধন্যবাদ ডক্টর রুকসানা রাব্বানী দিনা আমাদের সাথে আজকে থাকার জন্য। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি। তো আমরা আশা করি ভবিষ্যতে আপনার কাছ থেকে আরো কথা শুনবো ইনশাআল্লাহ। তো আপনি দর্শকদের উদ্দেশ্যে যাওয়ার আগে কিছু বলতে চান, যেটা আসলে মনে করেন যে দর্শকদের টেক হোম মেসেজ? অবশ্যই, অনেক ধন্যবাদ চ্যানেল এসকে এবং আপনাকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমাদের খুবই সময় স্বল্পতার জন্য আমরা অনেক কিছু হয়তো কভার করতে পারিনি। আমার দর্শকদের, স্পেশালি আমার নারী দর্শকদের জন্য আমি যেটা বলবো যে নিজেকে জানুন, নিজের খেয়াল রাখুন, একটা হেলদি লাইফস্টাইল, ব্যালেন্স ডায়েট, রেগুলার এক্সারসাইজ করুন, এবং স্ক্রিনিং প্রোগ্রাম যখনই আপনার কোনো ইনভাইটেশন আসবে সেটাতে অ্যাভয়েড না করে সেটাতে যান, এবং কোনো অস্বাভাবিকতা, যদি কোনো অ্যাবনর্মালিটি আপনি যদি ফিল করেন, সময় নষ্ট না করে জিপির কাছে যান, কারণ মনে রাখবেন যে আর্লি স্টেজে কিন্তু এটা কিউরেবল ডিজিজ, আপনি ভালো হয়ে যাবেন। ইভেন মেটাস্ট্যাটিক ডিজিজ, সেখানেও এখন নতুন চিকিৎসার মাধ্যমে আমরা কিন্তু রোগীদেরকে কিওর করতে না পারলেও আমরা বহু বছর ভালো রাখতে পারি। কাজেই ভয় না পেয়ে, লজ্জা না পেয়ে সামনে এসে মানে এটার অবশ্যই ফেস করা, আমরা যেটা বলি, এবং আমরা সবাই আছি আপনার পাশে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ ডক্টর দিনা। আসলে অনেক সুন্দর করে আপনি বলেছেন যে আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আমরা আশা করি দর্শকরাও সেই ব্যাপারটা খেয়াল রাখবেন। আমাদের আসলেই হেলথ টক অনুষ্ঠানের আসলে এই পর্যায়ে সময় স্বল্পতার জন্য বিদায় নিতে হচ্ছে। আমরা আশা করি দর্শকরা সবাই স্ক্রিনিং প্রোগ্রামের সাথে যুক্ত থাকবেন, আর নো ইয়োর সেলফ, যেটা ডক্টর দিনা বলেছেন। তো আমার মনে হয় সেই ব্যাপারটা আমরা সবাই খেয়াল রাখবো। আবার কোনো সময় দেখা হবে, সেই অপেক্ষায় সবাই আমরা আশা করি থাকবো। তো ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। শুভরাত্রি।